তোমরা দেখছো সিটিভি জ্যোতিষের একটি বিশেষ ক্লাস বচনের বিরোধিতা। তো আমি এই বিরোধিতাটা কয়েকটি পার্টে ভাগ করেছি। পূর্বের পার্ট আমরা আলোচনা করেছি, আজকে আলোচনা হবে দ্বিতীয় পার্ট নিয়ে। আমি তোমাদের বচনের বিরোধিতার ছক অঙ্কন করে দেখিয়েছি। আজকে আলোচনা করব বচনের বিরোধিতা বলতে কি বোঝো এবং বচনের বিরোধিতার যে বিভিন্ন প্রকার আছে সেই প্রকার সম্পর্কে আলোচনা করব। আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে বচনের 4 ধরনের বিরোধিতা রয়েছে। এক, বিপরীত বিরোধিতা। আমি এই ছকে দেখাতে পাচ্ছি বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, অসম বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা, এই 4 প্রকার। তো এই বিরোধিতা আসলে কি আমরা আগে জেনেছিলাম যে বিরোধিতা করতে গেলে দুটি বচন লাগে এবং বচন দুটির মধ্যে উদ্দেশ্যপদ এক থাকে এবং বিধেয়পদ এক থাকে। সুতরাং বিরোধিতা হতে গেলে প্রথমত দুটো বচন নিতেই হবে এবং ওই বচন দুটির মধ্যে উদ্দেশ্য পদ এক থাকতে হবে এবং বিধেয়পদ এক থাকতে হবে। তাহলে ওই বচন দুটির মধ্যে কিসের পার্থক্য থাকতে পারে? ওই বচন দুটির মধ্যে হয়তো গুণের পার্থক্য থাকতে পারে, হয়তো পরিমাণের পার্থক্য থাকতে পারে, অথবা গুণ পরিমাণ উভয়ের পার্থক্য থাকতে পারে। অর্থাৎ ওই বচন দুটির মধ্যে 3 ধরনের পার্থক্য থাকে, হয় গুণের পার্থক্য, না হয় পরিমাণের পার্থক্য, না হয় গুণ পরিমাণ উভয়ের পার্থক্য। দেখো, বিরোধিতার আমি সংজ্ঞা লিখেছি একটা। তো বচনের বিরোধিতা কাকে বলে? তো এখানে আমি লিখেছি উদ্দেশ্যপদ ও বিধেয়পদ এক আছে এমন দুটি বচনের মধ্যে যদি শুধুমাত্র গুণের পার্থক্য থাকে, অথবা শুধুমাত্র পরিমাণের পার্থক্য থাকে, অথবা গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে, তখন সেই বচন দুটির পারস্পরিক সম্পর্ককে বলে বচনের বিরোধিতা। তোমরা খেয়াল করবে, আমি এখানে বলেছি উদ্দেশ্যপদ এক আছে, বিধেয়পদ এক আছে এমন দুটি বচনের মধ্যে। তাহলে যে বচন দুটির মধ্যে আমি সম্পর্ক নির্ণয় করতে যাচ্ছি সেই বচন দুটির মধ্যে উদ্দেশ্যপদ এক থাকতে হবে, বিধেয়পদও এক থাকতে হবে, এটা আমি বোঝাতে চাইছি। তাই আমি লিখেছি যে উদ্দেশ্যপদ ও বিধেয়পদ এক আছে এমন দুটি বচনের মধ্যে। এবার ওই বচন দুটির মধ্যে কিসের পার্থক্য থাকবে? প্রধানত 3 ধরনের পার্থক্য আমরা লক্ষ্য করছি। তাই আমি 3টে পার্থক্য লিখেছি। শুধুমাত্র গুণের পার্থক্য থাকে, অথবা শুধুমাত্র পরিমাণের পার্থক্য থাকে, অথবা গুণ পরিমাণ উভয়ের পার্থক্য থাকে। আমি 3টে দাগ দিয়ে আমি 3টে টিক মেরেছি এখানে। তোমরা দেখো, প্রথমে লেখা রয়েছে শুধুমাত্র গুণের পার্থক্য থাকে, অথবা শুধুমাত্র পরিমাণের পার্থক্য থাকে, অথবা গুণ পরিমাণ উভয়ের পার্থক্য থাকে। আসলে দুটো বচনের মধ্যে যদি উদ্দেশ্য এবং বিধেয় এক থাকে তাহলে ওই বচন দুটির মধ্যে সাধারণত 3 ধরনের পার্থক্য লক্ষ্য করা যায়। আর এই 3টাকেই আমরা আকারগত পার্থক্য বলি। তো পার্থক্যগুলো কি কি? হয় শুধুমাত্র গুণের পার্থক্য থাকে, না হয় শুধুমাত্র পরিমাণের পার্থক্য থাকে, আর না হয় গুণ পরিমাণ উভয়ের পার্থক্য থাকে। তখন সেই বচন দুটির পারস্পরিক সম্পর্ককে, খেয়াল করবা, বিরোধিতা বলতে ওই সম্পর্ককে বোঝানো হয়েছে, বচন দুটিকে নয়। কাজেই আমরা বচনের বিরোধিতা বা বচনের বিরূপতা বলতে কি বোঝায়, ঠিক আছে, কি বোঝায় খেয়াল করো। উদ্দেশ্যপদ এক আছে, বিধেয়পদ এক আছে এমন দুটি বচনের মধ্যে যদি শুধুমাত্র গুণের পার্থক্য থাকে, অথবা শুধুমাত্র পরিমাণের পার্থক্য থাকে, অথবা গুণ পরিমাণ উভয়ের পার্থক্য থাকে, তখন সেই বচন দুটির পারস্পরিক সম্পর্ককে বলে বচনের বিরোধিতা। তো তোমাদের বচনের বিরোধিতার সংজ্ঞা হয়ে গেল। এবার বচনের বিরোধিতা কয় প্রকার? না, বচনের বিরোধিতা হচ্ছে 4 প্রকার। প্রথমে আমি তোমাদের বলেছি। তো এই 4 প্রকার বিরোধিতার সংজ্ঞাই কিন্তু আমরা বিরোধিতার এই সংজ্ঞা থেকে, সাধারণ এই সংজ্ঞা থেকে আমরা নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে কিভাবে নির্ণয় করব একটু খেয়াল করো তোমরা। তো আমরা যদি বিপরীত বিরোধিতার সংজ্ঞা দিতে চাই, খেয়াল করতে হবে বিপরীত বিরোধী বচন হচ্ছে এ বচন এবং ই বচন, ঠিক আছে। সুতরাং এই বচন দুটির মধ্যে পরিমাণ এক আছে,
উদ্দেশ্যপদ বিধপদ তো এক থাকবে বলেই দিছি প্রথমে আমি। তাহলে শুধুমাত্র পার্থক্য থাকছে গুণের পার্থক্য। তাহলে যখনই তোমাদের বলা হবে বিপরীত বিরোধিতা কাকে বলে, ঠিক আছে, তখন তোমরা কি বলবে, তখন তোমরা এই যে উপরে যে দাগটা আছে শুধুমাত্র গুণের পার্থক্য থাকে, এই দাগটা সংজ্ঞার মধ্যে রাখবে আর এই দাগ দুটো আউট করে দেবে। তাহলে বিপরীত বিরোধিতার সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে? উদ্দেশ্যপদ ও বিধপদ এক আছে এমন দুটি বচনের মধ্যে যদি শুধুমাত্র গুণের পার্থক্য থাকে, তাহলে তখন সেই বচন দুটির পারস্পরিক সম্পর্ককে বলে বচনের বিপরীত বিরোধিতা। খেয়াল করো, 2 নম্বর এবং 3 নম্বর দাগটা কিন্তু আমি দেইনি। অর্থাৎ আমি যখন বিপরীত বিরোধিতার সংজ্ঞা দেব তখন তোমাদেরকে বলতে হবে এই প্রথম দাগটা রেখে এই দুটো দাগ আউট করে বিরোধিতার যে সংজ্ঞাটা আমরা দিয়েছিলাম সেটাই কিন্তু তোমরা দেবে। অর্থাৎ বিপরীত বিরোধিতার সংজ্ঞাটা কেমন দাঁড়াবে? উদ্দেশ্যপদ এক আছে বিধপদ এক আছে এমন দুটি বচনের মধ্যে যদি শুধুমাত্র গুণের পার্থক্য থাকে, তখন সেই বচন দুটির পারস্পরিক সম্পর্ককে বলা হয় বচনের বিপরীত বিরোধিতা। ঠিক আছে, অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রেও ঠিক একদম সেম, কারণ আই বচন এবং ও বচনের মধ্যে শুধুমাত্র গুণের পার্থক্যই থাকে। সুতরাং অধীন বিপরীত বিরোধিতার সংজ্ঞাতেও কিন্তু আমরা প্রথম দাগটাই রাখবো, 2 নম্বর এবং 3 নম্বর দাগটা রাখবো না। সেক্ষেত্রে অধীন বিপরীত বিরোধিতার সংজ্ঞাটা কেমন দাঁড়াবে না, উদ্দেশ্যপদ এক আছে বিধপদ এক আছে এমন দুটি বচনের মধ্যে যদি শুধুমাত্র গুণের পার্থক্য থাকে, তখন সেই বচন দুটির পারস্পরিক সম্পর্ককে বলে বচনের অধীন বিপরীত বিরোধিতা। তাহলে তোমরা বলতে পারো যে স্যার বিপরীত বিরোধিতার বিপরীত বিরোধিতার সংজ্ঞা এবং অধীন বিপরীত বিরোধিতার সংজ্ঞা এই দুটো সংজ্ঞা তো এক হয়ে গেল। হ্যাঁ, এক হয়েছে, অবশ্যই এক হয়েছে, কিন্তু ওই এক হবে না তার জন্য আমাদের একটু বিশেষ লক্ষ্য রাখতে হবে। কি লক্ষ্য রাখতে হবে? খেয়াল করো, বিপরীত বিরোধিতার ক্ষেত্রে যে দুটো বচনের মধ্যে হয়েছে ওই বচন দুটি কিন্তু সার্বিক বচন বা সামান্য বচন, এবং অধীন বিপরীত বিরোধিতা যে দুটো বচনের মধ্যে হয়েছে সেই বচন দুটি কিন্তু বিশেষ বচন। কাজেই সম্পর্ক দুটো সার্বিক বচনের মধ্যে হচ্ছে না বিশেষ বচনের মধ্যে হচ্ছে, সেটা যদি আমরা একটু বলে দিতে পারি সংজ্ঞার মধ্যে, তাহলে আমাদের ওই সংজ্ঞার মধ্যে পার্থক্য এসে যাবে। চলো সেক্ষেত্রে আমরা বিপরীত বিরোধিতার সংজ্ঞাটা কেমন দিতে পারি খেয়াল করো। উদ্দেশ্যপদ এক আছে, আমি লিখছি বিপরীত বিরোধিতা কাকে বলে সেই সংজ্ঞা। উদ্দেশ্যপদ ও বিধপদ এক আছে এমন দুটি বচনের মধ্যে যদি শুধুমাত্র গুণের পার্থক্য থাকে, খেয়াল করো, তখন সেই বচন দুটির পারস্পরিক সম্পর্ককে বলে বিপরীত বিরোধিতা। আমরা এটা প্রথমে বলেছিলাম, কিন্তু এখন আমরা কি বলবো? দুটি সার্বিক বচনের মধ্যে। খেয়াল করো, আমরা এই সংজ্ঞার মধ্যে কোথায় সেই শব্দটা প্রয়োগ করব, সার্বিক কথাটা প্রয়োগ করব না? দেখো, বিপরীত বিরোধিতার সংজ্ঞা, উদ্দেশ্যপদ ও বিধপদ এক আছে এমন দুটি কেমন না, এইখানটায় তোমরা সার্বিক বচন লেখো, এমন দুটি সার্বিক, ব্যাস, বা সামান্য কথাটা লেখা যেতে পারে। এমন দুটি সার্বিক বচনের মধ্যে যদি শুধুমাত্র গুণের পার্থক্য থাকে, তখন সেই বচন দুটির পারস্পরিক সম্পর্ককে বলে বচনের বিপরীত বিরোধিতা। হলো, ঠিক এই জায়গাটায় আমি যদি সার্বিক না লিখে বিশেষ কথাটা লিখি, তাহলে কি দাঁড়াবে? উদ্দেশ্যপদ ও বিধপদ এক আছে এমন দুটি বিশেষ বচনের মধ্যে যদি শুধুমাত্র গুণের পার্থক্য থাকে, তখন সেই বচন দুটির পারস্পরিক সম্পর্ককে বলা হয় বচনের অধীন বিপরীত বিরোধিতা। কেননা এক্ষেত্রে বিশেষ বচন বলেছে, তো আই বচন আর ও বচন বিশেষ বচন, এই জন্য এটা অধীন বিপরীত বিরোধিতা। তাহলে নিশ্চয়ই অধীন বিপরীত বিরোধিতা এবং বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য, সংজ্ঞার মধ্যে আমরা পার্থক্যটা পেয়ে গেছি, অসুবিধা নেই। তাহলে দুটো সংজ্ঞা হয়ে গেল আমাদের। চলে আসো অসম বিরোধিতা। অসম বিরোধিতা হচ্ছে এ বচন আর ও আই বচন এবং ই বচন আর ও বচন যে কোনো এক জোড়া ধরলেই হবে। এ বচন আর আই বচন যদি ধরি, দেখা যাচ্ছে এ বচন যদি সার্বিক হয় তো আই বচন বিশেষ হচ্ছে, কিন্তু উভয়ের গুণ কিন্তু সদর্থক গুণ, কাজে গুণের কোনো পার্থক্য নেই, শুধুমাত্র পরিমাণের পার্থক্য আছে। সুতরাং অসম বিরোধিতার সংজ্ঞাটা তোমরা 2 নম্বর দাগটা রেখে এই 2 নম্বর দাগটা রাখবে, 1 নম্বর আর 3 নম্বর দাগটা কিন্তু আউট করতে হবে। ঠিক আছে, তাহলে অসম বিরোধিতা কাকে বলে আমরা কিন্তু 2 নম্বর দাগটা রাখবো, 3 নম্বর এবং 1 নম্বর দাগটা আউট করব, খেয়াল করবে কিন্তু। তাহলে অসম বিরোধিতার সংজ্ঞাটা আমরা এরকমভাবে বলতে পারি, উদ্দেশ্যপদ ও বিধপদ এক আছে এমন দুটি বচনের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু বিশেষ সার্বিক সামান্য কথাটা দেওয়া যাবে না,
উদ্দেশ্যপদ ও বিধেয়পদ এক আছে এমন দুটি বচনের মধ্যে যদি শুধুমাত্র পরিমাণের পার্থক্য থাকে তখন সেই বচন দুটির পারস্পরিক সম্পর্ককে বলে বচনের অসম বিরোধিতা। এই মাঝখানের দাগটা রাখবে। এইবার আমরা চলে আসি বচনের বিরুদ্ধ বিরোধিতা। বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে খেয়াল করবা, এ বচন আর ও বচনকে যদি আমরা ধরে নিই তাহলে এ বচন আর ও বচনের মধ্যে আকারগত পার্থক্য তৈরি হচ্ছে, পরিমাণের পার্থক্য হচ্ছে, কারণ এটা সার্বিক এটা বিশেষ, এবং গুণগত পার্থক্য আছে কারণ এটা সদর্থক এটা নঙর্থক। কাজেই বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে আমরা যে তিনটে দাগ দিয়েছি এই তিনটে দাগের মধ্যে শেষ দাগটা 3 নম্বর দাগটা কিন্তু রাখবে, 1 নম্বর এবং 2 নম্বর দাগ এই দেবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের বিরুদ্ধ বিরোধিতার সংজ্ঞাটা কেমন দাঁড়াচ্ছে? উদ্দেশ্যপদ ও বিধেয়পদ এক আছে এমন দুটি বচনের মধ্যে যদি গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে তখন সেই বচন দুটির পারস্পরিক সম্পর্ককে বলা হয় বচনের বিরুদ্ধ বিরোধিতা। তাহলে বিরুদ্ধ বিরোধিতার সংজ্ঞাটা কিন্তু আমরা পেয়ে গেছি, 3 নম্বর দাগ দিয়ে দিতে হবে বিরুদ্ধ বিরোধিতার সংজ্ঞা। এইভাবে আমরা প্রত্যেকটা বিরোধিতার সংজ্ঞা আমরা কিন্তু জানতে পারি, এবং এই যে বিরোধিতার সংজ্ঞা এই বিরোধিতার সংজ্ঞার থেকে আমরা কিন্তু বিরোধিতার বৈশিষ্ট্যগুলো পেতে পারি। কীরকম আমি একটু তোমাদের ধরিয়ে দিচ্ছি। ধরো বিপরীত বিরোধিতার বৈশিষ্ট্য সংজ্ঞাটা বলেছো, বিপরীত বিরোধিতার বৈশিষ্ট্য কী করে পাবো? তো বিপরীত বিরোধিতার ক্ষেত্রে দুটি সার্বিক বচন লাগবে বলেছিলাম। বিপরীত বিরোধিতার মধ্যে শুধুমাত্র গুণের পার্থক্য থাকে, এই দুটো বৈশিষ্ট্য পেয়ে গেছি। এরকম করে বৈশিষ্ট্য আরও অনেক পাবো আমরা। তো প্রত্যেকটা বিরোধিতার দুটো করে বৈশিষ্ট্য আমরা আপাতত খেয়াল করি। তাহলে অধীন বিপরীত বিরোধিতার দুটো বৈশিষ্ট্য কি না? একটা বৈশিষ্ট্য দুটো বচনই বিশেষ বচন হবে, দুটো বচনের মধ্যে গুণগত পার্থক্য থাকবে শুধুমাত্র, হয়ে গেল। আমরা অসম বিরোধিতার মধ্যে আমরা যে বৈশিষ্ট্যগুলো পাবো, আমরা পাবো প্রথম বৈশিষ্ট্য যে একটি বচন সার্বিক একটি বচন বিশেষ বচন হবে এবং বচন দুটির মধ্যে শুধুমাত্র পরিমাণগত পার্থক্য থাকবে। নাম্বার 3 আর নাম্বার 4 বিরুদ্ধ বিরোধিতার মধ্যে কী ধরনের বৈশিষ্ট্য আমরা পাচ্ছি না? বিরুদ্ধ বিরোধিতার মধ্যে দেখা যাচ্ছে যে দুটি বচন লাগবে যাদের একটি সার্বিক একটি বিশেষ, এবং বচন দুটির মধ্যে গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকবে। আমরা প্রত্যেকটা বিরোধিতার দুটো করে বৈশিষ্ট্য পেলাম। আর একটা বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যটা সমস্ত বিরোধিতার বৈশিষ্ট্যের মধ্যে চালানো যায়, কি না? উদ্দেশ্য যে বচন দুটি নেব সেই বচন দুটিরই উদ্দেশ্যপদ এক হবে, বিধেয়পদ এক হবে। অর্থাৎ বিপরীত বিরোধিতার এই বৈশিষ্ট্য যে উদ্দেশ্যপদ এক হবে বিধেয়পদ এক হবে এমন দুটি বচন নিতে হবে। অধীন বিপরীত বিরোধিতার একটা বৈশিষ্ট্য যে এমন দুটি বচন নেব যাদের উদ্দেশ্যপদ এক হবে বিধেয়পদও এক হবে। আবার বিরুদ্ধ বিরোধিতার বৈশিষ্ট্য অসম বিরোধিতার বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য হিসাবে চালানো যাবে। অর্থাৎ এমন দুটি বচন নেব যে বচন দুটির উদ্দেশ্যপদ এক থাকবে বিধেয়পদ এক থাকবে, এই বৈশিষ্ট্যটা সমস্ত বিরোধিতার মধ্যেই কিন্তু রাখা যায়। আমরা তাহলে আগে দুটো করে বৈশিষ্ট্য জেনেছি আর এখন একটা করে বৈশিষ্ট্য জানলাম, 3টে করে বৈশিষ্ট্য হয়ে গেল। আরও একটা বৈশিষ্ট্য আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। এই বৈশিষ্ট্যটা একটুখানি মুখস্থ করে নেবে, কেননা পরবর্তীকালে আমি বৈশিষ্ট্যটা বুঝিয়ে দেবো। বিরোধানুমান যখন করাবো তখন এই বৈশিষ্ট্যটা কিন্তু ভীষণ কাজে লাগবে, এবং তখনই তোমাদের এই বৈশিষ্ট্যটা কেন আমি বললাম সেটা তোমাদের কিন্তু তখন বুঝিয়ে দেবো। আপাতত একটুখানি মুখস্থ করে নাও। সেটা কি না? বিপরীত বিরোধিতার ক্ষেত্রে চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে যে একটি বচন সত্য হলে অন্যটা মিথ্যা হবে এবং একটি বচন মিথ্যা হলে অন্যটার সংশয় হবে। অসম বিরোধিতার ক্ষেত্রে চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে একটি বচন মিথ্যা হলে অন্যটা সত্য হবে এবং একটি বচন সত্য হলে অন্যটার সংশয় হবে। আর বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে বলবা চতুর্থ বৈশিষ্ট্য একটি বচন সত্য হলে অন্যটা মিথ্যা হবে এবং একটি বচন মিথ্যা হলে অন্যটা সত্য হবে। কিন্তু অসম বিরোধিতার ক্ষেত্রে চতুর্থ বৈশিষ্ট্য দুটো পার্ট। প্রথম পার্টে বলবে সার্বিক বচন সত্য হলে বিশেষ বচনটি সত্য হবে, বিশেষ বচন সত্য হলে সার্বিক বচন সংশয় হবে, এবং দ্বিতীয় পার্টে বলবে বিশেষ বচন মিথ্যা হলে সার্বিক বচন মিথ্যা হবে এবং সার্বিক বচন মিথ্যা হলে বিশেষ বচন সংশয় হবে। এই 4টি করে বৈশিষ্ট্য তোমরা লিখবে। তাহলে আমরা প্রত্যেকটা বিরোধিতার সংজ্ঞা জানলাম, বৈশিষ্ট্য জানলাম। চলে আসি উদাহরণটা কেমন করে দেবে দেখো। বিপরীত বিরোধিতার উদাহরণটা এইভাবে দেবে, লিখবে এ দিয়ে লিখবে সকল মানুষ হয় মরণশীল,
তার নিচায় ঠিক নিচায় লিখবে ই বচন দিয়ে লিখবে, ই দিয়ে লিখবে কোনো মানুষ নয় মরণশীল। এইবার দুটো বচন লেখা হয়ে গেছে, তার নিচায় লিখবে এই বচন দুটির সম্পর্ক বিপরীত বিরোধিতা, তাহলে উদাহরণ হয়ে যাবে। এবার চলে আসি অধীন বিপরীত বিরোধিতার উদাহরণ। তো অধীন বিপরীত হচ্ছে আই বচন আর ও বচনের মধ্যে হয়, কাজেই আমাদের আই বচনের একটা উদাহরণ দিতে হবে, ও বচনের আমরা একটা বচনের একটা উদাহরণ দেবো। যেমন আই বচনের একটা উদাহরণ দিলাম, কোনো কোনো ফুল হয় সাদা, আর ও বচন তার নিচে লিখলাম কোনো কোনো ফুল নয় সাদা, তার নিচে লিখে দেবো এই বচন দুটির সম্পর্ক হলো অধীন বিপরীত বিরোধিতা। এরকম করে আমরা অসম বিরোধিতার বৈশিষ্ট্য উদাহরণ দিতে পারি। তো আমরা এক্ষেত্রে এ অথবা এ আর আই নিতে পারি, অথবা ই আরও নিতে পারি, যে কোনো একজোড়া নিয়ে উদাহরণ দেওয়াই যেতে পারে। তো আমরা এ আর আই নিই। তো এ বচন লিখলাম সে সকল মানুষ হয় শিক্ষিত, আর আই বচন লিখলাম কোনো কোনো মানুষ হয় শিক্ষিত, তার নিচে লিখে দেবো এই বচন দুটির সম্পর্ক অসম বিরোধিতা। এইবার চলে আসি বিরুদ্ধ বিরোধিতার উদাহরণ। তো এ আর ও নিতে পারি, অথবা ই আর আই নিতে পারি। তো আমি ই আর আই নিচ্ছি। ই বচনে লিখলাম কোনো মানুষ নয় দেবতা, তো আই বচনে লিখলাম কোনো কোনো মানুষ হয় দেবতা, তার নিচে কি লিখব এই বচন দুটির সম্পর্ক হলো বিরুদ্ধ বিরোধিতা। নিশ্চয়ই এই যে আজকে যে ক্লাসটা করলাম, বিরোধিতা কাকে বলে, বিরোধিতা কয় প্রকার, প্রত্যেকটা বিরোধিতার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এবং উদাহরণ, এটা কিন্তু তোমাদের 2021 পরীক্ষায় কিন্তু দিতে পারে। কেননা এখান থেকে সাধারণত শর্ট কোশ্চেন হয়, কিন্তু এই 2020 যে আমাদের 2020-তে যে আমাদের লকডাউন পিরিয়ড হলো এবং কোভিড-19 জন্যে যে একটা এলোমেলো শিক্ষাকেন্দ্রে একটা ধস নেমে এসেছিলো, সেটাকে পূরণ করে দেওয়ার জন্য সিলেবাসটা কমিয়ে দেওয়া হয়েছে এবং পিছিয়ে দেওয়া হয়েছে সময়টা, পরীক্ষার সময়টা পিছিয়ে গেছে, তোমরা সবাই জানো। তার জেরে যেখান থেকে মানে ঘাটতি করা হয়েছে, অর্থাৎ যেটা সিলেবাস থেকে যেটা বাদ দেওয়া হয়েছে, সেই জায়গার যে নম্বরটা ছিল সেই নম্বরটা কিন্তু পূরণ করা হচ্ছে নানান জায়গা থেকে। তো বচনের বিরোধিতা থেকে এর মধ্যে শর্ট কোশ্চেন ছিল, কিন্তু সেই শর্টটা এখন সেখান থেকে একটা বড় প্রশ্ন দিয়ে মেকআপ দেওয়া হচ্ছে, কারণ 80 নম্বর মেকআপ দিতে হবে রিটেনে। তো সেই সূত্র অনুসারে এখান থেকে একটা বড় প্রশ্ন হবে। এবং আমি যেটা এতক্ষণ যে ক্লাসে করলাম, আমি ভিডিওটাই তোমাদের বললাম যে ক্লাসটা করলাম, সেই ক্লাসে যেটা বলেছি সেই কোশ্চেনটা কিন্তু আসার সম্ভাবনা থাকে। তোমরা ভিডিওটা স্কিপ করে মাঝে মাঝে এটা আমি যা বললাম কথাগুলো লেখো নোট হিসাবে, খুব ভালো নোট, এবং একটু চর্চা করো, 2-1বার চর্চা করো। মনে রাখবে বিরোধিতার এই সংজ্ঞাটা কিন্তু আগে মুখস্থ করে নেবে, তারপরে বিরোধিতার অন্যান্য বিরোধিতা যেগুলো আছে শাখাগুলো, বিপরীত, অধীন বিপরীত, এই যে বিরোধিতার সংজ্ঞাগুলো, এগুলো ভীষণ সোজা, ঠিক আছে? তো আজকে এটুকু রাখি, পরের ক্লাসটা ফলো করো, খুব তাড়াতাড়ি তোমাদের পরের টপিক্সটা নিয়ে আসছে, এই বিরোধিতা অধ্যায়ের মধ্যেই আমি থাকবো।